তা সেই দিন বাড়িতে যেসব কাণ্ড ঘটে গেছে সেটা তখনও প্রকাশ মামার মনে ছিল। চাবি নিয়ে টানাটানি, কথা কাটাকাটি, হেনস্থা, আবার হঠাৎ করে কর্তাবাবুর অসুখ। তাই এই সমস্ত তো কই আগে হয়নি। যত রকমের ঝঞ্ঝাট শুরু হয়ে গেছে ওই নতুন বউটা আসার পর থেকে। হ্যাঁ, ওই বউটাই আসলে অপয়া। তাছাড়া কি, ওই বউটা আসার আগে কিছুই তো ঘটেনি, সব কিছুই তো ঠিকঠাক ছিল। আর বউটা আসতে না আসতেই যত রকমের ঝামেলা, এমনকি সদানন্দকে পুলিশে ধরে নিয়ে গেল। ওই বউটা অপয়া নয় তো আর কি। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। আসুন শুনে নি এরপর কি আছে। তা সেই দিন সদানন্দের সঙ্গে বেশি দূরে যাবার সময় ছিল না প্রকাশ মামার। প্রকাশ মামা ফিরে এলো। দূর হোক গে, সকাল থেকে তখনও প্রকাশ মামার কিছুই পেটে পড়েনি। না খেয়ে ভাগ্নের পেছন পেছন কত আর ঘোরা যায়। আর ও তো একটা বাউন্ডুলে মানুষ, ও খালি পেটে ঘুরতে পারে। কিন্তু প্রকাশের তো তা চলবে না। খাওয়া চায়, পেটটা আগে তার ভরানো চায়। বললে, আমি আর যাব না তোর সঙ্গে। তা তুই কখন আসছিস? সদানন্দ সেই কথার উত্তর না দিয়ে যেমন চলছিল তেমনিই চলতে লাগলো। প্রকাশ মামা আবার বাড়িতে ফিরল। বাড়ি তো নয়, যেন আগুন। আর সেইখানে ফেরা মানে আগুনের মধ্যেই ফেরা। তবু না ফিরে উপায় বা কী? এমন হাত পাতলে টাকা কোথায় পাওয়া যাবে? ভাগলপুরে গেলে তো আর এমন আরাম নেই। আর সেইখানে সেই বউ ছেলে মেয়ের ঝামেলা, আজ এটার অসুখ, কাল সেটার। আর এইখানে দরকার হলে দিদির কাছে হাত পাতলুম, আর সেই টাকা থেকে কিছু পাঠিয়ে দিলুম বউর কাছে। তা তারা সেখানে খেতে পাক আর না পাক, সেসব তো আর আমাকে চোখ মেলে দেখতে হচ্ছে না। কিন্তু বাড়িতে এসে দেখলে খণ্ডযুদ্ধ বেঁধে গেছে দিদিতে আর জামাইবাবুতে। সদানন্দের তখন ওসব সমস্যা নেই। মাথার ওপর আকাশ। মারারিতলার দিকে গেলে তাদের সেই গাছের তলায় দোকানের মাচার ওপর বসে বসে আড্ডা আর রাত্রিরের সেই মহড়া। তার চেয়ে আরও দূরে চলে চলো, একেবারে নদীর ধারে। শীতকালে নদীটার চেহারাটাই একেবারে অন্যরকম হয়ে যায়। জল শুকিয়ে আসে তখন। নলখাগড়ার ডগাগুলো তখন জলের ওপর মাথা তুলে আকাশের দিকে হাত বাড়ায়, যেন জলের বেড়া ডিঙিয়ে তারা সূর্যের নিঃসীমতায় প্রাণ খোঁজে। আর তখন ইচ্ছেমতো হেঁটেই পার হওয়া যায়। নদীটা পার হয়ে একেবারে ওপারে গিয়ে দাঁড়ালো সদানন্দ। ওই যেদিকটা লোকের ভিড় সেদিকটা গেল না। আলের পথে রাস্তাটা বেশ ফাঁকা। যতদূর চোখ চাও কেবলই ছোলার ক্ষেত। ছোট ছোট 1.5 ইঞ্চির মতো সবুজ ছোলা গাছের চারা। কতগুলো পাখি ক্ষেতের ওপর বসে বসে কী সব খাচ্ছিল কে জানে। সদানন্দকে দেখেই তারা ভয়ে উড়ে পালিয়ে গেল। সদানন্দ থমকে দাঁড়িয়ে পড়ল। চেয়ে দেখলে পাখিগুলো আরও দূরে কাদের একটা ক্ষেতের ওপর গিয়ে ঝাঁক বেঁধে বসল। সদানন্দ কি করবে বুঝতে পারলে না। ওর পাশ দিয়েই রাস্তা, ওখান দিয়ে গেলে তো আবার পাখিগুলো ভয় পাবে, আবার উড়ে যাবে। তাই সদানন্দ সেইখানেই দাঁড়িয়ে রইল আর দাঁড়িয়ে বললে, আমি কিছুই করব না রে, তোদের কিচ্ছু ভয় নেই, তোরা খাচ্ছিস খা। তা পাখিগুলো তার কথা বুঝতে পারলে কিনা কে জানে। তারা ঝাঁকে ঝাঁকে সবাই নিশ্চিন্ত মনে ছোলা গাছের কচি পাতা খেতে লাগলো। সদানন্দের নিজেরও খিদে পেয়েছিল, কিন্তু পাখিদের খেতে দিয়ে তার নিজের খিদেটাই যেন মিটে যেতে লাগলো। খা 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 তোরা। যাদের ছোলার ক্ষেত তাদের অনেক আছে। তারা অনেক কপিল পায়রা পোড়া, অনেক মানিক ঘোষ আর অনেক ফটিক প্রামাণিককে খেতে না দিয়ে উপোস করিয়ে মেরে ফেলেছে। তারা অনেক কালীগঞ্জের অনেক বউয়ের অনেক সর্বনাশ করেছে। ও কটা খেলে তাদের কোনো ক্ষতি হবে না। তোরা গরিব, তোদের বরং খাওয়াবার কেউ নেই। তোরা খা, পেট ভরে খা, আমি কিছুই বলবো না।
এখানে কর্তাবাবুও নেই, চৌধুরী মশাইও নেই, কৈলাস, দিনু, প্রকাশ মামা, মা, কেউই নেই। কেবল আমি আছি। আমি তোদের কিচ্ছু বলবো না। আমিও তোদের মতন, জানিস। খা খা, তোরা খুব খা। তারপর নলগাড়ির মাঠ, বৌমারির বিল, আর একটা খেজুরের গাছ, দুটো গরু, তার উপর ওমরপুর। তারপরে শুধুই আকাশ, কেবল আকাশ আর আকাশ। আর আকাশের ওপারে কে কখন যে হাঁটতে হাঁটতে সে কালীগঞ্জে এসে পড়েছে তার নিজেরই খেয়াল ছিল না। কখন যে সূর্য ডুবে গেছে তারও খেয়াল ছিল না তার। একেবারে কালীগঞ্জের বাজারের কাছে এসে পড়েছিল। আমি আমি কে? সদানন্দ বললে, আমি সদানন্দ। কোথায় বাড়ি তোমাদের? নবাবগঞ্জে। এই বলে সেইখানে আর দাঁড়ালেন না সদানন্দ। শেষকালে হয়তো কুলুজির পরিচয় দিতে হবে, বলতে হবে কেন সে এখানে এসেছে, কেন সে এখানে প্রায় আসে। নবাবগঞ্জের হরনারায়ণ চৌধুরীর ছেলের এইখানে আসার দরকারটা কি? জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সে? কি উত্তর দেওয়া তার উচিত? আর উত্তরই বা কি আছে ছাই তার কাছে যে সে উত্তর দেবে? কেন যে সে ঘুরে ঘুরে কালীগঞ্জে আসে তা কি সে নিজেই জানে? সত্যি তো, কেন আসে সে এখানে? সমস্ত মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে এইখানে এই কালীগঞ্জে কেন আসে সে? হাটের একটা কণে তখন বেশ ভিড় হয়ে গেছে। চারিদিকে গোল হয়ে লোক দাঁড়িয়ে রয়েছে। ভেতর থেকে একটা মেয়েলি গলার গান ভেসে আসছে। আগে যদি সখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত, কারো মুখে যদি শুনিতাম, কুলবতী বালা হইয়া সরলা, তবে কি ও বিষ ভকিতাম। আরে, এটা তো সেই গান, সেই বহুদিন আগে রানাঘাটে সদরে রাধার মুখে শোনা। প্রকাশ মামা যাত্রা শোনার পরে রাত 2টোর সময় তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তবে কি ওই বিষ ভকিতাম মানে খাইতাম। সদানন্দ সেইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনল। আসলে গানটা শুনল না, মনে হলো সে তার নিজেরই মনের কথা যেন শুনতে লাগলো। আগে যদি কালীগঞ্জের বউ জানতো যে বিয়ে বাড়িতে গেলে তাকে এমন করে গুম খুন করে ফেলবে, তাহলে কি সে নবাবগঞ্জে যেত? কপিল পায়রাপোড়া যদি জানতো যে তাকে বারোয়ারি তলায় একদিন গলায় দড়ি দিয়ে মরতে হবে, তাহলে কি সে কর্তাবাবুর নাতিকে বিনে পয়সায় রবারের বেলুন উপহার দিত? এরকম কত যদি আছে জীবনে। কর্তাবাবু যদি বলতো যে কালীগঞ্জের বউকে টাকা দেবে না, তাহলে সদানন্দ বিয়ে করতেই যেত কি? আর নয়নতারার বাবাই যদি জানতো যে টাকা না দিলে জামাই তার মেয়ের সঙ্গে ঘর করবে না, তাহলে কি সদানন্দের সঙ্গে মেয়ের বিয়ে দিত? অথচ ইতিহাসের পাতায় তো সবই লেখা আছে। তারও আগে হাজার হাজার সদানন্দ তো এমনি করেই সংসারের সঙ্গে কত অসহযোগিতা করেছে। কপিলাবস্তু রাজা শুদ্ধোদন্ত অনেক চেষ্টা করেছে সিদ্ধার্থকে ঘরে ফিরিয়ে আনবার জন্য। নদিয়ার সচিমাতাও তো অনেক সাধ্য সাধনা করেছে নিমাইকে সংসারী করবার জন্য। আসলে ইতিহাসে তো ওই একটাই শিক্ষা। আমরা তো ইতিহাস পড়েই শিখি যে ইতিহাস পড়ে আমরা কিছুই শিখি না। নইলে নবাবগঞ্জের এত বংশ থাকতে কালীগঞ্জের নায়েব নরনারায়ণ চৌধুরীর বংশেই বা কেন সদানন্দ জন্ম হলো? আবার সেই অদ্ভুত একটা গলার শব্দ। কে? আমি? আমি কে? আমি সদানন্দ। কোথায় বাড়ি তোমাদের? নবাবগঞ্জে। কে যে কথাটা জিজ্ঞেস করলে, কোথা থেকে জিজ্ঞেস করলে, তা ঠিক কিছুই বোঝা গেল না। তখন বেশ আবছা অন্ধকার হয়ে এসেছে চারিদিক। কালীগঞ্জের জমিদার বাড়ির ভেতরে কতদিন সে লুকিয়ে লুকিয়ে ঢুকেছে।
কতদিন এখানে কত সময় কাটিয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছে সকলের চোখের আড়ালে। এইখানে এসে নিরিবিলিতে কালীগঞ্জের বউয়ের সঙ্গে দুদণ্ড কথাও বলেছে, কিন্তু এমন করে তো কেউ কখনো তার নাম ধাম জিজ্ঞেস করেনি, এমন করে তাকে চ্যালেঞ্জও করেনি। কিন্তু এই সময় এরা কারা? হর্ষনাথ চক্রবর্তীর বাড়ি সহজ বাড়ি নয়। এককালে পয়সা ছিল প্রচুর, জমিও ছিল প্রচুর, কিংবা হয়তো কর্তাবাবুর মতো কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকদের ঠকিয়েই তিনি পয়সা করেছিলেন। কিন্তু শেষ জীবনে আসক্তি ত্যাগ করে নবদ্বীপবাসী হতে গিয়েছিলেন সেই কারণেই হয়তো। কিংবা হয়তো নরনারায়ণ চৌধুরীর মতো নায়েব না থাকলে এই বাড়ির এমন দশাও হতো না। অর্থ আর প্রতিপত্তির শেখরে যখন তিনি উঠেছিলেন তখন তিনি এই বাড়িটা করিয়েছিলেন। তাই যতটা না প্রয়োজন তার চেয়েও বেশি ছিল বাড়ির আয়োজন, যত না মানুষ তার চেয়ে বেশি ছিল ঘর, এবং যত না ঘর তার চেয়েও বেশি ছিল ঘরের আসবাবপত্র। তা আসবাবপত্র বোধহয় পোড়ো বাড়িতে পড়ে থাকবার কথা নয়, তাই সেগুলো যথাসময়ে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু ইট কাঠ, ওগুলো তার একদিনে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া যায় না, তাই পড়ে আছে। সেই ভাঙা ইট কাঠের মধ্যেই সদানন্দ রোজ এসে যেন খানিকক্ষণে শান্তি খুঁজত। তখন নিরিবিলিতে কালীগঞ্জের বউয়ের সঙ্গে দুদণ্ড কথা হতো, নিজের মনকে উজাড় করে ঢেলে দিত তার কাছে, আর বলতো, আমি আমার পূর্বপুরুষের সব পাপের প্রায়শ্চিত্ত করব কালীগঞ্জের বউ, তুমি কিছু ভেবো না, আমি প্রায়শ্চিত্ত করবই। কিন্তু সেই দিন আর তা হলো না। ভাঙা পাঁচিলটা টপকে ভেতরে উঠোনের কাঁটা ঝোপ মারিয়ে যখন সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় উঠেছে, তখনই কাদের যেন ফিস ফিস আওয়াজ শুরু হয়ে গিয়েছে। কে? আমি। আমি কে? কোথা থেকে আসছো তুমি? আমি সদানন্দ, নবাবগঞ্জে থাকি। তারপর যারা এতক্ষণ অদৃশ্য ছিল তারা একে একে সবাই সামনে বেরিয়ে এলো, একেবারে 4-5 জন, সবাই তারই বয়সী। তারপর তাদের জেরা শুরু হলো। কোথায় থাকেন? কেন আসেন এখানে রোজ? এই অন্ধকার ভূতের বাড়িতে আপনার কিসের প্রয়োজন? তাদের অনেক কথা, অনেক জিজ্ঞাসা, কিন্তু তবুও মনে হলো তাদের যেন অনেক সন্দেহ। সদানন্দ জিজ্ঞেস করলে, কিন্তু আপনারা কারা? আপনাদের তো কোনোদিন এই বাড়িতে দেখিনি। আমরা কালীগঞ্জে এসেছিলাম হাট করতে, আজ এখানে হাটবার, কাল সকালে আমরা আবার ফিরে যাব। সদানন্দের তবুও সন্দেহ গেল না। তা হাটবার তো বাড়িতে যেতে কি? এর আগেও তো অনেক হাটবার গেছে এই কালীগঞ্জে। কই, কোনোদিনও তো তোমরা এখানে আসনি। তোমরা এখানে খাবে কি? থাকবে কোথায়? ঘুমোবে কোথায়? কতক্ষণ থাকবে এখানে? আর আপনি, আপনি কি খাবেন? আপনি কোথায় ঘুমোবেন? আপনি বাড়ি যাবেন না? সদানন্দ বললে, আমি তো রাত্রিরে এখানে থাকি না, আমি নবাবগঞ্জে চলে যাই, নবাবগঞ্জে আমাদের বাড়ি আছে। তবুও তাতে সন্দেহ গেল না। একজন চুপি চুপি আরেকজনকে বললে, ও নিশ্চয়ই পুলিশের লোক, চর। আরেকজন বললে, ওকে কিন্তু ছাড়িস নে, এইখানেই আটকে রাখ, বেরিয়েই কিন্তু পুলিশে খবর দিয়ে দেবে। একজন সদানন্দের দিকে এগিয়ে এলো, একজনের হাতে রিভলভার। সদানন্দ তখন বাড়ি থেকে বেরিয়ে যাবার উদ্যোগ করছে। ছেলেটা এসে তার দিকে রিভলভার তাক করে বললে, কোথায় যাচ্ছেন? বাড়ি। বাড়ি নাকি পুলিশের হেডকোয়ার্টারে? আমরা সবই জানি, আপনাকে এখন যেতে দেয়া হবে না। সদানন্দ হাসল, বললে, বেশ তো, এখানেই থাকবো। বাড়ির ওপর আমার এমন কিছু টান নেই যে সেখানে আমাকে যেতেই হবে। সবাই অবাক।
সদানন্দ যে পুলিশের স্পাই এই সম্বন্ধে আর কোনো সন্দেহ রইল না তাদের। অতি ধূর্ত না হলে কি আর এমন কথা কেউ বলে? তা খাবেন কি? সদানন্দ বললে, খাওয়া? আমারও তো খিদে পায় না। আর এইবার আরও নিঃসন্দেহ হয়ে গেল সবাই। বললে, তাহলে আপনাকে এই ঘরের মধ্যে রেখে আমরা বাইরে থেকে দরজায় শিকল তুলে দেব। ঠিক আছে, তারপর সেই ভোরবেলা আবার খুলে দেব। তাই সই। আর তেমনি করেই তাকে ঘরের মধ্যে রেখে তারা বাইরে থেকে দরজায় শিকল দিয়ে চলে গিয়েছিল। আর তারপর সেই কাণ্ডটা ঘটল, সেই পোড়ো বাড়ির পরিত্যক্ত একটা ঘরে। মনে আছে, সদানন্দের জীবনে এরপরে অনেকগুলো কাণ্ড ঘটেছে, কিন্তু সেই দিনকার সেই ঘটনায় যেন আর কোনো তুলনা নেই। যেই মানুষ একদিন আসামি হয়ে কাঠগড়ায় উঠবে, তার শুরু অনেক দিন থেকেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল। কেমন করে সেই পৃথিবীটাকে নিজের সঙ্গে খাপ খাইয়ে নেবে, এটাই ছিল তার সবচেয়ে বড় সমস্যা। অথচ সবাই চাইতো তাদের সঙ্গেই সদানন্দ নিজেকে খাপ খাইয়ে নেই। আর সেখানেই ছিল তার যত বিরোধ। সেই বিরোধটাই সেই দিন প্রথম মোটা আকারে ধরা পড়ল সেই কালীগঞ্জের পোড়ো বাড়িটাতে। হঠাৎ কখন কে জানে ঝনাৎ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল। আর খুলে যেতেই সদানন্দ দেখলে একগাদা পুলিশ তার সামনে। তারা সবাইকেই ধরে ফেলেছিল, এইবার তাকে ধরার পালা। সদানন্দ কোনো প্রতিবাদ করলে না, পালাতেও চেষ্টা করলে না। যে অপরাধে আর 5 জন ধরা পড়ল, তার অপরাধও সেই একই। আর এর জন্য তার কৈফিয়ত চাওয়ার প্রশ্নই ওঠে না, কেবল শাস্তির প্রশ্ন ওঠে। সেই ঘরখানার সামনে দাঁড়িয়েই যেন সদানন্দের ওপর শেষ বিচারের দণ্ড নেমে এলো, যেমন করে দণ্ড নেমে এসেছিল নবাবগঞ্জে তাদের নিজেদের বাড়িতে। আর তারপর 6 জনকেই হাতে হাতকড়া পরানো হলো। পুলিশের দল আসামিদের সকলকে নিয়ে সদরে চালান দিয়ে দিলে। আর জিনিসটা এত তাড়াতাড়ি আর এত রোমাঞ্চকরভাবে ঘটল যে কাউকেই যেন কিছুই ভাবতে সময় দিল না। প্রকাশ চণ্ডীমণ্ডপ থেকে একেবারে সোজা রান্নাবাড়ির দিকে ছুটল। নয়নতারা রাতটা যেমন কাটেনি, দিনটাও তেমনি না কাটবারই কথা। অন্য দিনের মতো আবার তার রাত আসবে। দিনের পর রাত আসার নিয়ম আছে বলেই আসবে। অথচ রাতের কথা ভাবতেই নয়নতারা যেন আতঙ্ক হতে লাগলো। আবার কি রাত আসবে? আবার কি সেই পুনরাবৃত্তি? আবার সেই অপমান? আবার সেই পোড়া মুখ ঘোমটার আড়ালে লুকিয়ে বসতে হবে? সে কথা ভাবতেও যেন ভয় লাগছিল নয়নতারার। অথচ সে এই বাড়িতে নতুন বউ। এই ব্যাপারে প্রতিবাদ করা নতুন বউয়ের ধর্ম নয়। তার ধর্ম সমস্ত কিছু মান অপমান অনাদর আঘাত মুখ বুজে হজম করা। তোমাকে সবাই যা খুশি বলুক, তোমার কর্তব্য চুপ করে থাকা। এখানে আসার আগে মা তাকে এ কথাই শিখিয়ে দিয়েছিল। তার মনে হলো মা যদি এখন বেঁচে থাকতো, তাকে নয়নতারা জিজ্ঞেস করত, মা, তুমি যদি আমার মতো অবস্থায় পড়তে তুমি কি করতে? তুমি কি আমার মতো সব কিছু মুখ বুজে সহ্য করতে? এমনি করে সমস্ত সহ্য করেই কি তুমি তোমার নারী ধর্ম পালন করতে? কিন্তু মা যখন নেই, তখন এই প্রশ্নই বা সে কাকে করবে? আর কে বা উত্তর দেবে তার এই প্রশ্নের? আর সেই সময়ই হঠাৎ শোনা গেল বাইরে মামা শ্বশুরের গলা। দিদি, শুনছো? সর্বনাশ হয়ে গেছে। শাশুড়ি সেদিন সারাদিন খায়নি, তবু একটার পর একটা সর্বনাশ হয়ে হয়ে চরম সর্বনাশের গুরুত্বও বোধহয় তার শাশুড়ির কাছে তখন কমে গিয়েছিল। কিংবা হয়তো সব রকম সর্বনাশের জন্যই মনটাকে কঠোর করে নিয়েছিল তার শাশুড়ি। নিরুদ্বেগ গলায় প্রীতি বলেছিল, কি? প্রকাশ বললে, সদার খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? কোথায় ছিল সে? প্রকাশ বললে, এই তো এই এক্ষুনি রেলবাজারের দারোগা বাবু এসেছিল পুলিশ টুলিশ নিয়ে।
সদাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে নাকি স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির দলের সঙ্গে ধরা পড়েছে। ট্রেন ডাকাতি? কি বলছিস তুই? সদা করবে ডাকাতি? আমিও তো শুনে তাই অবাক। তা এখন কি করব তা তো বুঝতে পারছি না। আর সদা হঠাৎ ডাকাতি বা করতে যাবে কেন? স্বরূপগঞ্জের ট্রেন তো সেই স্বদেশীরা ডাকাতি করেছিল শুনেছি। তা সে মাঝখান থেকে তাদের সঙ্গে জুটল কি করে? প্রীতি তখনও বিশ্বাস হলো না কথাটা। বললে, তা তুই ঠিক শুনেছিস তো? আমার ছেলে ডাকাতি করবে? আমার ছেলের কি টাকার অভাব যে ডাকাতি করতে যাবে সে? তাহলে কি হবে এখন? প্রকাশ বললে, এ তো মহা মুশকিল হলো দেখছি। জামাইবাবু নেই, আর এই সময়ে কি না যত ঝামেলা। আমি একলা মানুষ, কর্তাবাবুকে দেখবো নাকি সদাকে সামলাবো? এখন আমি কি করি বলো দেখিনি। প্রীতি কথাটা শুনে সেখানেই বসে পড়ল। বলে, আমি সারাদিন কিছু খাইনি, আমার মাথাটা এখন ঘুরছে, আমি কিচ্ছু ভাবতে পারছি না। তা আমি কি চাই কিছু ভাবতে পারছি? ও থাকবে, তুমি একটু খেয়ে নাও বুঝলে, খেলে তবু একটু বুদ্ধি বেরোবে। তা বাবাজির কাছে যাব একবার, দেখবো বাবাজি কি বলে। প্রীতি বললে, তুই আর হাসাস নে, থাম দেখি। তা হ্যাঁ রে, তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসা যায় না? প্রকাশ বললে, আমি তো জীবনে কখনো জামিন টামিন হইনি, তা কে জামিনে দাঁড়াবে? তা পুলিশকে টাকা দিলে পুলিশ তো কেস ছেড়ে দেয়। তা কত টাকা লাগে একবার জিজ্ঞেস করে আয় না, পুলিশ তো আমাদের হাত ধরার লোক। প্রকাশ বললে, পুলিশ তো চলে গেছে, খবরটা দিয়েই চলে গেছে। প্রীতি বললে, তাহলে তুই একবার এক্ষুনি যা না রেলবাজারে, যা না ভাই, হয়তো রাস্তাতেই তাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তাহলে টাকা দাও। কত টাকা দেব? প্রকাশ বললে, তা 500 1000 যা আছে তোমার কাছে দাও না, ডাকাতির মামলা, ও তো আর সস্তায় হবে না। প্রীতি আর দাঁড়ালে না। তার শোবার ঘরেই সিন্দুক থাকে, সিন্দুকের তলায় গোছা গোছা নোট থাকে। এক গাদা নোট বার করে গুনে বাইরে বেরিয়ে এলো। কত আছে এতে? 430 টাকা। এতে কি হবে? ওতে যা আছে এখন তাই নিয়ে খোকাকে ছাড়িয়ে নিয়ে আয়, তারপর তো জামাইবাবু এলে বেশি করে দিতে পারবো। প্রকাশ টাকা নিয়ে কোথায় যেন চলে গেল। ঘরের ভিতর নয়নতারার কানে সব কথাগুলোই গিয়েছিল। শুনতে শুনতে যেন পাথর হয়ে গেল সে। এ আবার কি হলো? এমনটা তো হবার কথা নয়। এ কোথায় কার সঙ্গে বিয়ে হলো তার? আস্তে আস্তে সে নিজের ঘর থেকে বেরোলো। তারপর পায়ে পায়ে রান্নাবাড়ির কাছে এলো। মা, প্রীতির কানে কথাটা গেছে। কি বৌমা, কিছু বলবে? নয়নতারা বললে, কি হয়েছে মা? আপনারা কি যেন বলা বলি করছিলেন? ও, তা তুমি সব শুনেছ? নয়নতারা বললে, শুনেছি। এত বড় একটা কাণ্ড হলো, বাবাকে একটা চিঠি দেব। চিঠি? প্রীতি যেন কি ভাবলে, তারপর বললে, চিঠি দিয়ে আর কি হবে বৌমা? এই তো তত্ত্ব নিয়ে তোমার বাপের বাড়ির লোকেরা সবে মাত্র গেল, এখনো বোধহয় তারা কেষ্টনগরেই পৌঁছয়নি। তারা তো দেখেই গেছে যে তুমি ভালো আছো। নয়নতারা বললে, না মা, আমার কথা নয়। বাবা যদি শেষকালে বলেন যে ওনার এত বড় একটা বিপদ গেল আর তোরা কেউ আমায় একটা খবরও দিলে নে, তখন তখন তো শেষকালে আমাকেই দোষ দেবেন। প্রীতি বললে, তা তাকে বুড়ো মানুষকে আবার কেন মিছিমিছি ভাবাবে তুমি?
তিনি তো সেইখানে বসে এর কিছু সুরাহা করতে পারবেন না, উল্টে মিছিমিছি তার উদ্বেগ বাড়ানো। আর যা করবার তা তো আমরাই এখান থেকে করতে পারবো। নয়নতারা বললে, আমার মনে হচ্ছিল বাবাকে খবরটা দিলে ভালো হতো, শেষে জানতে পারলে আমার উপর রাগ করবেন। প্রীতি বললে, তাহলে আর 2 দিন সবুর করো বৌমা। তোমার শ্বশুর আগে রানাঘাট থেকে ফিরুক, তিনি পরশু ফিরছেন। তিনি এলে তার সঙ্গে পরামর্শ করে যা হোক একটা কিছু করা যাবে। আর এ তো সাজানো মামলা বৌমা, বোঝাই যাচ্ছে। সদার মতো ছেলে ডাকাতি করতে যাবে এটা কেউই বিশ্বাস করবে না। তা তুমি বলো না, তুমিও তো তাকে দেখেছো। আর কিসের জন্য ডাকাতির মধ্যে থাকবে সে? তার এত কিসের টাকার দরকার পড়লো যে ডাকাতির করতে যাবে সে? নয়নতারা শাশুড়ির কথার যুক্তি হয়তো বুঝল, হয়তো বা বুঝল না। আর যুক্তিটা যত ধারালোই হোক না কেন, শাশুড়ির কথার ওপর কথা বলা কি আর তার মানায়? তাই নয়নতারা আবার নিঃশব্দে তার নিজের ঘরের 4 দেওয়ালের মধ্যে ঢুকে গেল। সকালবেলা নিখিলেশ তখনও ঘুম থেকে ওঠেনি। বাইরে থেকে ডাক এলো, নিখিলেশ, নিখিলেশ। শেষ রাত্রের ঘুম, আসলে ঘুম নয়, তন্দ্রা। গলার আওয়াজটা শুনেই নিখিলেশ ধর্মর করে উঠে পড়েছে বিছানা থেকে। পণ্ডিতমশাই এত সকালে তাকে ডাকছেন কেন? আর এত কিসের তাড়া যে একেবারে তার বাড়িতে এসে হাজির? বাইরে বেরিয়ে আসতেই নিখিলেশ দেখলে একেবারে জামা কাপড় জুতো পরে পণ্ডিতমশাই দাঁড়িয়ে আছেন। তুমি ঘুম থেকে উঠেছ নিখিলেশ? আমি ভাবলাম তুমি হয়তো এখনো ঘুমোচ্ছ। নিখিলেশ বললে, কাল অনেক রাত্রিরে ফিরেছি কলকাতা থেকে। পণ্ডিতমশাই বললেন, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি নিখিলেশ। আমি সকালের গাড়িতেই একবার নবাবগঞ্জে যাচ্ছি, তুমি একটু সঙ্গে গেলে ভালো হতো। নবাবগঞ্জে? নয়নতারা শ্বশুর বাড়িতে? হঠাৎ? পণ্ডিতমশাই বললেন, একটা বড় বিপদের সংকেত পেলাম নিখিলেশ। ওই বিপিনরা নবাবগঞ্জে গিয়েছিল শীতের তত্ত্ব নিয়ে, তা সে তো তুমি জানো। তা তার কি কোনো অসুখ বিসুখ নাকি? না না, তা নয়। বিপিনরা তো রেলবাজার স্টেশন হয়ে ফিরছিল, ওই স্টেশনে এসে দেখে একদল পুলিশ ডাকাতদের একটা দলকে প্ল্যাটফর্মে ধরে নিয়ে অপেক্ষা করছে ট্রেনের জন্য। ওই সরবগঞ্জের ট্রেন ডাকাতির কথাটা তোমার মনে পড়ে? হ্যাঁ, খুব মনে পড়ে, খবরের কাগজে পড়েছিলুম তো। হ্যাঁ, সেই তাদের দলটাকেই নাকি পুলিশ কালীগঞ্জের একটা বাড়ি থেকে ধরে কলকাতায় চালান দিচ্ছে। কলকাতা থেকে তার জন্য বিশেষ পুলিশ এসেছিল। তা সেই ডাকাত দলের মধ্যে নাকি আমার জামাইকেও তারা দেখেছে। নিখিলেশ চমকে উঠল। কি বলছেন? নয়নতারা স্বামী? সেও ডাকাতির মধ্যে জড়িয়েছিল নাকি? ওরা তো তাই বললে, ওই জামাইবাবুকে কোমরে নাকি দড়ি বাঁধা অবস্থায় দেখেছে। নিখিলেশের বিশ্বাস হলো না, বললে, না না, তা কখনোই হতে পারে না। বিয়ের সময় আমি তো সদানন্দবাবুকে দেখেছি, কথাও বলেছি, সেরকম তো কিছু বলে মনে হলো না। আমার তো বিশ্বাস হচ্ছে না। হয়তো অন্ধকার প্ল্যাটফর্মে কাকে দেখতে কাকে দেখেছে, তা অন্য কাউকেও তো জামাইবাবু বলে ভুল করতে পারে। তারপর একটু ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করলে, আর তাছাড়া বিপিনরা যখন তত্ত্ব নিয়ে নবাবগঞ্জে গিয়েছিল তখন জামাইবাবুকে বাড়িতে দেখেনি? পণ্ডিতমশাই বললেন, না, তাইতেই তো আমার সন্দেহটা আরও হচ্ছে। মেয়েটাকে কি তবে আমরা না জেনে শুনে জলে ফেলে দিলুম নিখিলেশ? ওরা শাশুড়িকে জিজ্ঞেস করেছিল যে জামাইবাবু কোথায়, তা তিনি একরকম উত্তর দিয়েছেন। আবার বেআই মশাইকে যখন জিজ্ঞেস করেছে তিনি আবার উল্টো উত্তর দিয়েছেন। আমার মেয়ে আবার আরেক রকমের উত্তর দিয়েছে।
আমি যেদিন নয়নতারাকে শ্বশুর বাড়িতে রাখতে গিয়েছিলুম সেই দিন সকলকেই বাড়িতে দেখলুম, কিন্তু জামাই বাবাজিকে তো কই দেখিনি। তারপর আমার গৃহিণী যখন মারা যান তার শ্রাদ্ধের সময় নয়নতারা এখানেই ছিল। নয়নতারার মামা শ্বশুর এসেছিল নিমন্ত্রণ রক্ষা করতে, কিন্তু জামাই বাবাজি তো একবারও আসেনি। কথাটা নিখিলেশকেও ভাবিয়ে তুললে। এর কী জবাব সে দেবে তা বুঝতে পারলে না। কালীকান্ত ভট্টাচার্য বললেন, এসব কথা আমার এখন মনে পড়ছে নিখিলেশ, আগে এসব কিছু ভাবিনি। কাল অনেক রাত্রে বিপিনদের কাছে ঘটনাটা শুনে ভালো করে ঘুমও হয়নি। তখন ট্রেন থাকলে আমি তখনই নবাবগঞ্জে চলে যেতাম, কিন্তু সকালবেলা ট্রেন। তা ভাবলাম একলা কী করে যাই, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাবার কথাটা মনে উদয় হলো। তুমি যাবে? নিশ্চয়ই যাব। আপনি স্টেশনের দিকে যান, আমি তৈরি হয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কালীকান্ত ভট্টাচার্য বললেন, আমি তাহলে এগোই কেমন? তুমি যেন বেশি দেরি করো না। বলেই তিনি স্টেশনের দিকে চলতে লাগলেন। কেষ্টনগরে তখন ভালো করে রোদ ওঠেনি। ফার্স্ট ট্রেনটা ধরলে রেলবাজারে বেলা 10টার মধ্যে পৌঁছে যাবেন। আর সেইখান থেকে যদি একটা সাইকেল রিক্সা পাওয়া যায় তাহলে বিশেষ একটা দেরি হবে না। ঘণ্টা দুয়েকের মধ্যেই একেবারে নয়নতারা শ্বশুর বাড়ি। খানিকটা দূরে গিয়ে পেছন ফিরে একবার দেখলেন। বাজারে টিনের চালের বাড়িটায় একেবারে ওধারে যেন মনে হলো নিখিলেশ হনহন করে এগিয়ে আসছে। সারা রাত ঘুম হয়নি, মাথাটা কীরকম একটা করছিল, তাড়াতাড়ি হেঁটে আসতে বেশ কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে নিখিলেশ পণ্ডিত মশাইয়ের নাগাল পেয়ে গেছে। পণ্ডিত মশাই বললেন, এসো, তুমি তো তাড়াতাড়ি আসতে পেরেছ। খবরটা শোনার পর থেকে আমার মনটা যে কেমন করছে নিখিলেশ। আমি তো অনেক দেখে শুনেই বিয়ে দিয়েছিলাম নয়নতারার। তোমরা তো জানো নয়নতারার মতো মেয়ের পাত্রের অভাব হবার কথা নয়। ওর রূপ গুণ দেখে কত জায়গা থেকে কত সম্বন্ধ এসেছিল, কিন্তু সবগুলো নাকচ করে আমি এখানেই বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বনেদি বংশ, প্রচুর অর্থ, কিন্তু শেষকালে এসব কি হলো নিখিলেশ? নিখিলেশ বললে, ও আপনি কিছু ভাববেন না, আমি তো সঙ্গে যাচ্ছি, গিয়ে সব দেখতে পাবো। বলতে বলতে দুজনে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে উঠল। বিয়ের আগে একদিন নয়নতারা এই দিনগুলোর কথাই কল্পনা করত। তখন সবে এইখানে বিয়ের সম্বন্ধ হয়েছিল। বাবা মার কথাবার্তার টুকরো কথাগুলো মাঝে মাঝে কানে আসত। নবাবগঞ্জের জমিদার, অনেক ধন সম্পত্তি তাদের, তাদেরই একমাত্র ছেলে, স্বাস্থ্যবান, সুন্দর সুপুরুষ। বাবা নিজে গিয়ে দেখে এসে মাকে সব বর্ণনা দিচ্ছিল। আর শুনতে শুনতে নয়নতারার চোখের সামনে যেন নবাবগঞ্জের তার ভাবি শ্বশুরবাড়ির চেহারাটা ভেসে উঠেছিল। কল্পনায় সেই চেহারা দেখে নিজের মনেই একটা নিজস্ব জগৎ সৃষ্টি করে নিয়েছিল সে। বড় বড় ঘর, মস্ত বড় 2 মহলা বাড়ি, আর রাজপুত্রের মতো একজন পুরুষ স্বামী তার। মা জিজ্ঞেস করেছিল, তা সংসারে কে কে আছে? বাবা বলেছিল, ওই তো বাবা, মা আর এক বুড়ো ঠাকুর দাদা। খুব সচ্ছল সংসার, চৌধুরী মশাইয়ের মতো মানুষই হয় না। বললেন, আমার ওই একটি মাত্রই সন্তান, ওর জন্যেই এই সংসার করা। মা জিজ্ঞেস করেছিল, তা পাত্রের কোনো বন্টন নেই বুঝি? না। মা শুনে খুব খুশি হয়েছিল। ভালোই হয়েছে, নয়নকে আর ননদ কাটা সহ্য করতে হবে না। তারপর মা একটু পরে জিজ্ঞেস করেছিল, তা পাত্রকে দেখতে কেমন? আমার নয়নের সঙ্গে মানাবে তো? বাবা বলেছিল, দেখতে তো নয়নতারা চাইতেও ভালো, যেমন স্বাস্থ্য তেমন রূপ।
যখন বিয়ে করতে আসবে লোকে বলবে, হ্যাঁ, পণ্ডিত মশাই জামাইয়ের মতো জামাই করেছে বটে। আর এইসব কথা শুনে নয়নতারা সেদিন মনের মধ্যে কল্পনায় একটা প্রাসাদ গড়ে তুলেছিল। এরকম কল্পনার প্রাসাদ অনেকেরই বিয়ের আগে গড়ে তোলে। আর শুধু বিয়ে কেন, মানুষ তার সব ব্যাপারেই একটা অলৌকিক আশা করতে ভালোবাসে। মনে মনে আশার একটা সৌধও গড়ে তোলে। কিন্তু নয়নতারার মতো এমন করে বুঝি কারোর আশা ভেঙে চুরে গুঁড়িয়ে নষ্ট হয়ে যায় না। রাত তখন বিশেষ একটা হয়নি। সংসারে এত বড় একটা বিপর্যয় হয়ে গেছে, অথচ সংসারের দৈনন্দিন কাজকর্মের কোনো ব্যতিক্রম হলো না। সকলের সব কাজ ঠিকভাবে সমাধা হলো। নয়নতারাকেও খেতে ডাকতে এলো গৌরী। এ যেন নিয়ম রক্ষে, রাত্রে খেতে হয় বলেই খাওয়া। প্রীতি তখনও নিজের ঘরে শুয়েছিল। গৌরীকে ডাকলে, জিজ্ঞেস করলে, তা হ্যাঁ রে, বৌমা খেয়েছে? গৌরী বললে, খেতে তো চাইছিল না, আমি জোর করে খাইয়ে দিয়েছি। তুমি খাবে? প্রীতি বললে, না। গৌরী বললে, না খেলে কি আর শরীর টিকবে? খেয়ে নাও। প্রীতি বললে, তুই আর বক বক করিস নে আমার কানের কাছে, যা তো। কিন্তু গৌরীও ছাড়বার পাত্র নয়। বলে, না, তোমাকে কিন্তু খেতেই হবে বৌদি। একে বাড়িতে এই কাণ্ড, এর মধ্যে তুমি বাড়ির গিন্নি। তা তুমি যদি অসুখে পড়ে যাও তখন তোমার সংসার কে সামলাবে শুনি? আপন বলতে আর কে আছে তোমার যে তোমাকে সেবা করবে? শেষ পর্যন্ত প্রীতি যা পারে মুখে পুড়ে দিয়ে আবার উঠে নিজের ঘরে গিয়ে শুয়েছিল। কিন্তু বেশিক্ষণ শুতে পারলে না, যেন পিঠে কাঁটা ফুটতে লাগলো। আস্তে আস্তে উঠে বৌমার ঘরে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। নয়নতারা তখনও ঘুমোয়নি। দুজনে দুজনের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে দেখলে। যেন অনেক কথা রয়েছে দুজনেরই, কিন্তু বলবার ক্ষমতা কারণ নেই। শেষকালে অনেক কষ্টে শাশুড়ির মুখ দিয়ে একটা কথা বেরোলো, বৌমা, তুমি খেয়েছ? নয়নতারা বললে, হ্যাঁ, খেয়েছি। আপনি খেয়েছেন? শাশুড়ি বললে, আমিও খেলাম বৌমা। খোকা কোথায় রইল, সে খেলে কি না খেলে তার তো কোনো ঠিক নেই। কিন্তু আমি মা হয়ে খেয়ে নিলাম। আমার গলা দিয়ে ভাত নামলো। আমি না মা নই বৌমা, আমি রাক্ষসী। তবে আমার কথা থাক, আমি তোমার কথাই কেবল ভাবছি বৌমা। আমি কেন যে মরতে তোমাকে বউ করে নিয়ে এলাম। তোমাকে আমি কত কষ্ট দিচ্ছি। অন্য কোথাও বিয়ে হলে তোমার কত সুখ হতো, তুমি কত সুখে থাকতে পারতে। কেন যে এই পাপ করতে গেলাম মা। এর সব দোষ আমার বৌমা, আর কারণ না, সব আমার। আমার উপর তুমি রাগ করো বৌমা। রাগ করে তুমি আমাকে একটা কিছু বলো, একটু গালমন্দ দাও। তাতে যদি আমার প্রায়শ্চিত্ত হয়, তাতে যদি আমার কিছু শিক্ষা হয়, এর বেশি আর কি বলতে পারি বৌমা? তোমার যা কিছু কষ্ট তার জন্য আমিই দায়ী বৌমা। আমাকে তুমি মা বলে আর ডেকো না। বলতে বলতে শাশুড়ি যেন কান্নায় ভেঙে পড়ল। নয়নতারা শাশুড়িকে ধরে ফেলে বিছানার ওপর বসিয়ে দিলে আর বললে, আপনি একটু চুপ করুন মা, আপনি একটু স্থির হন। না বৌমা, আমাকে অমন করে মা বলে ডেকো না আর। আমি তোমার মায়ের কোনো কাজ করিনি, আমাকে তুমি ক্ষমা করো বৌমা। নয়নতারা বললে, মিছিমিছি আপনি ওসব কথা বলছেন, ওতে আপনার ছেলের অকল্যাণ হবে মা। ছেলে? তুমি আমার ছেলের কথা বললে? যে ছেলে নিজের বাপ মার কথা ভাবলে না, নিজের বিয়ে করা বউয়ের দিকে ফিরেও চাইলে না, তাকে আমি ছেলে বলবো? সে আমার ছেলে নয় বৌমা, সে আমার শত্রু।
আমি আমার শত্রুকে পেটে ধরেছিলুম বৌমা, সেটাই আমার অপরাধ হয়ে গিয়েছিল। নয়নতারা শাশুড়ির হাত দুটো ধরে বললে, আপনি ঘুমোন মা, সারা দিন আপনার কষ্ট গেছে, এর উপর আবার রাত জাগলে আপনার শরীরটা ভেঙে পড়বে। চলুন, আপনাকে আপনার ঘরে শুইয়ে দিয়ে আসি। প্রীতি উঠল। বৌমা তাকে আদর করছে, এটা তার বড় ভালো লাগলো। এমন লক্ষ্মী বউ পেয়ে কিনা খোকা তার মর্যাদা দিলে না। হাতের লক্ষ্মী এমন করে পায়ে ঠেললে কি তারই ভালো হবে? আর তা যদি হয় তাহলে তো ভগবানও মিথ্যে। ভগবানের পৃথিবীতে এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব মিথ্যে। বৌমা, নয়নতারা শাশুড়িকে তার নিজের ঘরের ভেতর নিয়ে যেতে যেতে বললে, বলুন মা, তোমার যদি রাত্রিরে একলা শুতে ভয় করে, তুমি আজ আমার কাছে শোবে? তোমার শ্বশুর তো বাড়িতে নেই। নয়নতারা বললে, না মা, আমার একলা শুতে ভয় করবে না। তাহলে তুমি যদি বলো, আমি তোমার ঘরে গিয়েও শুতে পারি। নয়নতারা শাশুড়িকে তার ঘরের বিছানায় শুইয়ে দিয়ে বললে, না মা, তার আর দরকার হবে না। আপনি কিছু ভাববেন না, আমার একলা শোয়ার অভ্যেস হয়ে গেছে। শুধু প্রথম দিনটা একটু ভয় পেয়ে গিয়েছিলুম। শাশুড়ি তখন বিছানায় শুয়ে, আর নয়নতারা তার সামনে দাঁড়িয়ে আছে। নয়নতারা বললে, আলোটা নিভিয়ে দেবো মা? না বৌমা, তোমাকে আর কিছু করতে হবে না, গৌরী আছে, খেয়ে উঠে সেই সব করে দেবে। নয়নতারা বললে, তাহলে আমি আসি মা? হ্যাঁ হ্যাঁ, এসো। যদি তোমার ঘুম না আসে আমাকে একবার ডেকো, বুঝলে? নয়নতারা তার নিজের ঘরের দিকে চলে আসছিল। শাশুড়ি আবার ডাকলে, বৌমা। নয়নতারা আবার ফিরল, বললে, আমাকে ডাকছেন মা? শাশুড়ি বললে, শোনো বৌমা, একটা কথা বলতে ভুলে গেছি তোমাকে। খোকাকে তো জেলে ধরে নিয়ে গেছে, কবে ফিরবে তাও জানি না, আর কোনোদিন ফিরবে কি না তারও কোনো ঠিক নেই। প্রকাশ গেছে থানায়, টাকাও নিয়ে গেছে, কিন্তু এখনও তো কই ফিরল না। তোমার শ্বশুরও বাড়িতে নেই। তুমি আমার এই চাবিটা রেখে দাও মা। চাবি? আমি চাবি নিয়ে কি করব মা? তুমি এ বাড়ির বউ। আমি মারা গেলে তখন তো তোমাকেই এই সংসারের ভার নিতে হবে বৌমা। তুমি ছাড়া আর তো কেউ নেই যার হাতে সব ভার দিয়ে আমি নিশ্চিন্তে যেতে পারি। নয়নতারা বলে উঠল, আপনি এসব কি বলছেন মা? আপনার কি হয়েছে যে আপনি এইসব কথা বলছেন? না, আমি চাবি নেব না। এই বলে একটু দূরে সরে এলো, কিন্তু শাশুড়ি ছাড়লে না। নিজের আঁচল থেকে চাবির গোছাটা খুলে জোর করেই নয়নতারার হাতে পুরে দিলে। তারপর বললে, তুমি এটা নিজের কাছে রাখো বৌমা। আমি বলছি, আমি তোমার গুরুজন, আমার কথা অমান্য করতে নেই। তুমি এটা রেখে দাও মা। নয়নতারা চাবিটা নিলে, আর নিয়ে বললে, কিন্তু আপনি কেন অত ভাবছেন মা? আপনার তো কিছু হয়নি, আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। শাশুড়ি বললে, তা যদি তেমন কিছু না হয় তো ভালোই, তখন তোমার কাছ থেকে আবার না হয় চাবিটা চেয়ে নেব। কিন্তু আমি যা বলছি সেটা মিথ্যে নয় বৌমা। তুমি জানো না, আমার সব সময় বুকটা যেন ধড়ফড় করে, আমি মাঝে মাঝে টলে পড়ে যাই। কেউ জানে না। যদি তেমন কিছু বিপদ হয় তখন আমার এই সংসারে তুমি ছাড়া আমাকে আর কে দেখবে বৌমা? এই সংসারের হাতা বেড়ি খুন্তিটা পর্যন্ত আমার বড় মায়ার জিনিস মা। যখন যেখানে গেছি কিনে এনেছি। তুমি জানো না, এই আমার বড় সাধের সংসার। আমার বড় স্বাদ ছিল
ছেলের বিয়ে দিয়ে আমি ঘরে বউ আনব, এমন বউ আনব যে লক্ষ্মী প্রতিমার মতো বাড়ি আলো করে রাখবে, নাতি নাতনিতে বাড়ি একেবারে ভরে উঠবে। সেসব একটা স্বাদও আমার মিটল না। বোধহয় এইসব স্বাদ আর জীবনে কখনো মিটবেও না। হঠাৎই গৌরী এসে ঢুকলো, বললে, কি বৌমা, তুমি এখানে? নয়নতারা বললে, আমাকে মা এই চাবিটা দিলেন। প্রীতি বললে, গৌরী, কাল সকালে ভাড়ারের চাবি বৌমার কাছ থেকেই চেয়ে নিবি, আবার কাজ হয়ে গেলে বৌমাকে ফিরিয়ে দিবি, কেমন? গৌরীও অবাক, বললে, কেন বৌদি, তুমি নিজের কাছে চাবি রাখবে না? নয়নতারা বললে, ওই দেখো না গৌরী পিসি, মা সব কী সব অলুক্ষণে কথা বলছেন যে উনি আর বাঁচবেন না। আমার হাতে জোর করেই চাবির গোছাটা গছিয়ে দিয়েছেন। প্রীতি বললে, না রে গৌরী, আমি যা বলেছি সব ঠিকই বলেছি। আমি আর বেশি দিন বাঁচব না রে। এখন থেকে বৌমাই তোদের সংসার চালাবে। তুই বৌমার কাছ থেকে চাবি চেয়ে নিস। গৌরী পিসি প্রীতির দিকে চেয়ে ধমক দিয়ে উঠল, বললে, তুমি থামো তো বৌদি, সারাদিন না খেয়ে খেয়ে তোমার এইরকম হয়ে গেছে। তখন কত করে বললুম খেয়ে নাও, তা তো শুনলে না। এখন বুক ধরপড় তো করবেই। তোমাকে আর কথা বলতে হবে না। এখন তুমি একটু ঘুমোতে চেষ্টা করো, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। তারপর নয়নতারার দিকে চেয়ে বললে, তুমিও শুয়ে পড়োগে যাও বৌমা। তুমি কেন দাঁড়িয়ে আছো এখানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছো? আমি তো রয়েছি। আমি আজ এই ঘরের মেঝেতেই বিছানা করে শুয়োবো। তো তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়োগে যাও। নয়নতারা বললে, কিন্তু এই চাবিটা? গৌরী পিসি বললে, তা চাবিটা তোমার কাছেই রেখে দাও, তবে একটু সাবধানে রেখো। ওই চাবির মধ্যেই এই বাড়ির সব। কাল বিষ্টুর মা এলে আমি তোমার কাছ থেকে চাবিটা চেয়ে নেব। যাও এখন। নয়নতারা চাবিটা নিয়ে তার শাড়ির আঁচলে বেঁধে নিজের ঘরের দিকে চলে গেল। তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সমস্ত রাতই কেমন যেন আধ ঘুম আধ জাগা অবস্থায় কাটল নয়নতারার। সারা বাড়িটা নিস্তব্ধ। এসব নিস্তব্ধতার মধ্যে এতদিন কেবল কেষ্টনগরের কথাই মনে পড়ত তার। কেবলই মনে পড়ত বাবার কথা। বাবার কথা আর তার সঙ্গে মার কথা। বিয়ের আগে মা কী বলতো, মা কী করত, কিন্তু সেদিন আর তা মনে পড়ল না। শুধু মনে পড়তে লাগলো নবাবগঞ্জের এই বাড়িটার কথা, তার এই শ্বশুর বাড়িটার কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা। যেন একটু মায়া হতে লাগলো শাশুড়ির জন্য। সত্যি তো, তাদের ছেলের অপরাধের জন্য শ্বশুর শাশুড়ির কী দোষ? প্রথম দিন থেকে তারা তো এতটুকু অনাদর করেনি নয়নতারাকে। বরং নয়নতারা কিসে খুশি হয় সেই চেষ্টাটাই করে এসেছে বরাবর। অন্ধকারে শুয়ে শুয়ে এক এক সময় মনে হলো যেন ভোর হচ্ছে। দূর থেকে মুরগির ডাক কানে এলো। সত্যি বোধহয় সকাল হয়ে এলো। নয়নতারা আস্তে আস্তে উঠল। উঠেই ঘরের বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। পাশেই শাশুড়ির ঘরের দরজা তখনও বন্ধ। কেউ কোথাও নেই। সকালবেলা কটার সময় থেকে বাড়ির কাজ শুরু হয়ে গেছে তা সে জানে না, অথচ তার কাছেই ভাড়ারের চাবি। নয়নতারা আবার তার নিজের ঘরের দিকেই চলে আসছিল। হঠাৎই পেছন থেকে কে ডেকে উঠল, উঠে পড়েছ বৌমা? নয়নতারা পেছন ফিরে দেখলে গৌরী পিসি। গৌরী পিসি বললে, চাবিটা দাও, দিদি এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। নয়নতারা জিজ্ঞেস করলে, মা কেমন আছে এখন? গৌরী পিসি বললে, সারা রাতের পর এখন একটু ঘুমোচ্ছে। তুমি তৈরি হয়ে নাও বৌমা, বিষ্টুর মা এক্ষুনি এসে উনুনে আঁচ দেবে। এখন থেকে ভাড়ার বের না করে দিলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। বলি চাবিটা নিয়ে তার নিজের কাজে চলে গেল। নয়নতারা গা ধুয়ে কাপড় কেচে স্নান করে যখন রান্নাঘরে এসে দাঁড়ালো,
তখন দেখলে বিষ্টুর মা আর গৌরী পিসি ততক্ষণে অনেক কাজ সেরে ফেলেছে। নয়নতারা বললে, আমাকে কিছু কাজ দাও পিসি, তুমি একলা সব পারবে না, আমি তৈরি হয়ে এসেছি। গৌরী পিসি বললে, তুমি তোমার ঘরে যাও বৌমা, আমি তোমার ঘরে জলখাবার পাঠিয়ে দিচ্ছি। নয়নতারা বললে, কেন? আমার তো এখন খিদে পায়নি, তোমার যদি কিছু কাজ থাকে বলো না। আমার তো কোনো কাজ নেই, আর চুপ করে ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না। গৌরী পিসি বললে, বসে থাকতে ভালো লাগছে না বলে কি তুমি এই ধোঁয়ার মধ্যে বসে থাকবে নাকি? তা যদি ভালো লাগে তো এই পিঁড়িটা নিয়ে বসো। গৌরী পিসি আর বিষ্টুর মা দুইজনে দুই হাতে কাজ করছে। নয়নতারা বসে বসে সব দেখতে লাগলো। জলখাবার গেল চণ্ডীমণ্ডপে, যাবে দোতলায় কৈলাস গোমস্তার কাছে। কর্তাবাবুর অসুখ, তাই তার কাছে যাওয়ার কথা ওঠে না। তারপর দিনু আছে, বংশীঢালিরা আছে। জলখাবারের পাটের পর ভাত, ডাল, তরকারি। বিষ্টুর মা রাঁধছে আর তরকারি করছে গৌরী পিসি। সারা বাড়ির লোক খাবে, অথচ রান্না করার লোক কম। আর প্রতিদিন এমনি করেই চলে এসেছে। এমনি করেই হয়তো আবহমানকাল ধরে চলবে। নন্দারাও এদেরই একজন হয়ে গেছে এখন। তার জীবনও একদিন এই সংসারের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবে। হঠাৎই হইচইয়ের আওয়াজ করতে করতে প্রকাশ মামা এসে বাড়ির মধ্যে ঢুকলো। বললে, কই দিদি কোথায়? দিদি, দিদি। নয়নতারা মামা শ্বশুরের গলার শব্দ পেয়ে নিজেই শোবার ঘরের মধ্যে আশ্রয় নিয়ে নিলে, কিন্তু তার আগেই প্রকাশ মামা একেবারে রান্নাঘরে এসে হাজির। গৌরী পিসি বললে, বৌদির শরীরটা খারাপ, শুয়ে রয়েছে। শরীর খারাপ? এই সময় কিনা শরীর খারাপ করে বসলো দিদি? বলতে বলতে দিদির ঘরে গিয়ে হাজির। চেঁচামেচিতে প্রীতির ঘুম ভেঙে গিয়েছিল। বললে, কি হলো রে, খোকার খবর কিছু পেলি? প্রকাশ মামা বললে, খোকার খবর না নিয়ে কি আর এসেছি? কিন্তু তুমি আবার এই কাজের সময় শরীর খারাপ করে বসলে কি করে বলো দেখিনি? এই সময়েই কিনা তোমার শরীরটা খারাপ করতে হয়? আসলে খাওয়াটা তোমার কম হচ্ছে, আমি সব বুঝতে পারছি। ও আমার শরীরের কথা থাক, খোকার কিছু খবর পেলি কিনা তাই আগে বল। প্রকাশ বললে, আমাকে শিগগির শিগগির খাবার দিতে বলো, আমি আবার এক্ষুনি কলকাতায় যাব। ওই কলকাতা থেকেই আমি এখন আসছি। তা খোকা কি কলকাতায় নাকি? হ্যাঁ, শুনলুম কলকাতার জেলখানায় তাকে পুলিশ আটকে রেখেছে। ওই রেলবাজারের থানায় থাকলে এতক্ষণে তাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারতুম, কিন্তু তাকে যে কলকাতার পুলিশ ধরে নিয়ে গেছে শুনে তো কাল সন্ধ্যাবেলা থেকেই আমি কলকাতায় চলে গেলুম, আর সেইখানে গিয়ে আসল ব্যাপারটা সব শুনে এলুম। এই বলেই আদ্যপান্ত যা যা ঘটেছিল সব বলে গেল প্রকাশ মামা। তা খোকার সঙ্গে দেখা হলো তাহলে? প্রকাশ মামা বললে, কি করে দেখা হবে? তুমি কি টাকা দিয়েছ? কেন? তুই যে 430 টাকা না কত যেন একটা নিয়ে গেলি না আমার কাছ থেকে পুলিশকে দেবার জন্য, সে টাকা তো কিছু গেল রেলবাজারের পুলিশকে দিতেই। তারপর আছে আমার রেলে যাতায়াতের ভাড়া, খাই খরচ, আর বাকি আর কত টাকাই রইল। কিন্তু কলকাতার পুলিশকে কি ওই কটা টাকায় খুশি করা যায়? আরও 100-5 টাকা লাগবে, তার কমে তো তারা কথাই বলবে না। তুমি টাকাটা জোগাড় করো, আর আমি ততক্ষণে গিয়ে খেয়ে নিই, তারপর ট্রেন ধরে আবার এক্ষুনি কলকাতায় ছুটতে হবে। প্রীতি বললে, তা খোকাকে পুলিশ ছাড়বে তো? প্রকাশ বললে, তুমি বলছোটা কি দিদি? টাকা ছাড়লে কলকাতায় বাঘের দুধ পাওয়া যায়, আর খোকাকে ছাড়িয়ে আনতে পারবো না? আর তাছাড়া খোকা তো আর সত্যি সত্যি ডাকাতি করেনি, ডাকাত ভেবে তাকে ভুল করে ধরে নিয়ে গেছে। এইখানেই ছেড়ে দিত, ওই শুধু টাকায় যা তো আক্কা। তা টাকাটা তো দিলেই সুরসুর করে তারা ছেড়ে দেবে। নাও চাবি দিয়ে তোমার সিন্দুকটা খোলো,
কটা টাকা আছে বার করো। প্রীতি বললে, চাবি তো আমার কাছে নেই রে, বৌমাকে দিয়েছি। কেন? চাবি বৌমার কাছে কেন? তা এখন থেকে বৌমাই সব দেখবে। বৌমাই তো একদিন এই সংসারের গিন্নি হবে, তাই এখন থেকে আমি তার হাতেই সব ছেড়ে দিয়েছি। প্রকাশ মামা বললে, আচ্ছা ঠিক আছে, ততক্ষণে বৌমার কাছ থেকে চাবিটা নিয়ে তুমি টাকাটা বার করে রাখো, আমি ততক্ষণে চান খাওয়াটা সেরে নিই গে। বলেই প্রকাশ মামা কুয়োতলার দিকে চলে গেল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।